আমি যে অংশটুকু তোমাদের এখন স্টার্ট করব, যে বস্ত্র ও বয়ন শিল্প। আমরা যে এখন পোশাক করি, এটা কোথা থেকে এসেছে, এটা কিন্তু গত ক্লাসে তোমাদেরকে আমি একটু বলেছি। যারা ছিলা সবাই মোটামুটি জানো যে অতীত ইতিহাস আমরা বস্ত্র না হয় কি মানে এই বস্ত্রের উদ্ভাবন বা তাঁতের উদ্ভাবন যদি না হতো, তাহলে কিন্তু আমরা সেই আদিম যুগের মানুষের মতোই থাকতাম। এই যে বনে জঙ্গলে বসবাস করতো, পোশাক আশাক পরিধান করতো না, গাছের ছাল বাকল এগুলা দিয়ে ওরা কি করতো, মানে শীত নিবারণ করতো, তারপরে তোমার ওই যে লজ্জা নিবারণ করতো। হ্যাঁ, এগুলো তারা ওই গাছের ছাল লতা পাতা দিয়ে করতো। ওইখান থেকেই তাদের মাথায় যখন আসলো, তাঁতের আবিষ্কার হলো এবং বস্ত্রের আবিষ্কার হলো। আর আমরাও এখন মানে বস্ত্র বা পোশাক পরিধান করতে পারছি। এখন তোমাদের যাদের বই আছে তারা বই খুলে একাদশ অধ্যায় বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র এই চ্যাপ্টারটা খুলো। বই যাদের আছে বই নিয়েছো সবাই? হ্যাঁ, সবাই কি যাদের বই আছে সবাই বই নিয়ে বসো। হ্যাঁ, এখানে হচ্ছে একাদশ অধ্যায় বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র, পেয়েছো 148 অথবা 149 পেজ। জি ম্যাম। আচ্ছা, তো এটা সবাই সামনে রাখো। হ্যাঁ, আর আমি এখন ক্লাস স্টার্ট করছি। যেমন তোমাদেরকে আমরা প্রতিদিনই অভিনন্দন, অনলাইন ক্লাসে আজকে যারা এসছো অনেকেই এসছো, অনেকেই নতুন আজকে ফার্স্ট ক্লাস করছো, সবাইকে অভিনন্দন, স্বাগতম ঢাকা উইমেন কলেজের পক্ষ থেকে। হ্যাঁ, আর আজকে বিষয় তোমাদের পড়াবো। 1 মিনিট একটা কথা বলি, তোমরা দেখো স্ক্রিনে যাচ্ছে কিনা যে ঢাকা উইমেন কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম, এটা কি সবাই দেখতে পাচ্ছো? জি ম্যাম, দেখা যায়। আচ্ছা জি ম্যাম, দেখা যায়। আচ্ছা, এটা যদি তোমরা স্ক্রিনে কোনো লেখা না যায় তাহলে আমাকে বলবে। আমি যে জি ম্যাম। যে এরপরে যে ঐতিহ্যবাহী বস্ত্র আমি স্টার্ট করবো, প্রত্যেকটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে। যারা এখনো বই কেনো নাই তাদের জন্য মানে এই আমি যতটুকু আজকে পড়াচ্ছি এটা পড়লে এখান থেকেই তোমরা করতে পারবে। হ্যাঁ, যাই হোক, যেমন আজকের বিষয় হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞান। সবাই তো জানো যে তোমাদের সাবজেক্টে হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞান। আর হচ্ছে তোমরা উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ, বিষয় কোড খেয়াল রাখবে। প্রথম পত্র হচ্ছে 273 আর দ্বিতীয় পত্র হচ্ছে 274। এগুলা লিখে রাখতে পারো তোমরা। হ্যাঁ, বইয়ের মধ্যে লিখে রাখো কোড 273 প্রথম পত্র আর দ্বিতীয় পত্র হচ্ছে 74। আর আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের আলোচনা করব এটি হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র সম্পর্কে আলোচনা। তোমাদের সাথে আমি আছি চাঁদ সুলতানা, সহকারী অধ্যাপক, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ। এখন আমি তোমরা স্ক্রিনে দেখো, এখন এখানে দেখো যে বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র বলতে আমরা কি বুঝি। ঐতিহ্যবাহী বস্ত্র কি, যেগুলা আমাদের এবং দেশের বাইরে খুব প্রচলিত থাকে, সেটাই তোমরা এখানে এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবে। আর যাদের বই আছে দেখো আমি এখানে অল্প করে লিখেছি, আর বাকিটা আমি তোমাদের বই থেকে ইতিহাসটা একটু বলবো। যেমন বাংলাদেশে বস্ত্রশিল্প অতীত ঐতিহ্যে ভরা। প্রাক শিল্প বিপ্লবের যুগে বাংলাদেশ ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বস্ত্র শিল্প কেন্দ্র।
বাংলাদেশের মসলিন ছিল পৃথিবীর বিখ্যাত। এখন আমি ইতিহাসটা আরেকটু যদি ডিটেইলসে বলতে চাই, যেমন ইংরেজদের হাতে এদেশে শাসনভার চলে যাওয়ার পর বস্ত্রশিল্পের অনেক বিপর্যয় নেমে আসে। কেউ বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করবে যে আগে এক সময় তো আমাদের দেশের শাসনভার ইংরেজদের হাতে ছিল, যার জন্য এদের এদের বস্ত্রশিল্পের একটা বিপর্যয় নিয়ে এসেছিল। ইংরেজরা মেশিনে তৈরি তাদের দেশের বস্ত্র এদেশে প্রচলন করার জন্য তাঁত শিল্পীদের উপর অত্যাচার শুরু করে। যেমন এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে আমাদের দেশে এখন কিন্তু মেশিনে অনেক কাপড় বোনা হচ্ছে, আমরা খুব সহজেই কাপড় পাচ্ছি, কিন্তু প্রাচীনকালে আগে শুধু তাঁতেই বুনন করা হতো। এবং যারা মনে করো যে যাদের টাকা পয়সা বা ভালো ইয়ে ছিল উচ্চবিত্ত, তারাই এই সব দামি মসলিন জামদানি এই ধরনের কাপড়গুলা তারা ব্যবহার করতে পারতো। সাধারণ মানুষ কিন্তু এগুলা পারতো না। কিন্তু বর্তমানে আমরা কিন্তু এই সবাই উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবাই ইচ্ছে করলেই এই কাপড়গুলো আমরা পরিধান করতে পারি। যেমন শাসন আমল, ইংরেজদের শাসন আমলে তখন তাঁতিদের উপর অত্যাচার শুরু করে এমন অত্যাচার করে যে ওরা তাঁতিরা যেন কাজ না করতে পারে, যার জন্য ওদের আঙ্গুল কেটে দেয়, যেভাবে যেমন তাঁতিরা কাজ না করে আমাদের দেশে বস্ত্রশিল্পের উন্নতি না করতে পারে। পরবর্তীকালে স্বদেশী আন্দোলনের সময় দেশপ্রেমিক জনগণ বিদেশি মানে তখন এক সময় যেমন এই জনগণ, দেশের জনগণই আন্দোলন শুরু করে দেয় যে আমরা বিদেশি বস্ত্র আমরা আপনাকে দেখা যাচ্ছে না। আমাকে দেখা যাচ্ছে না? আমি তো দেখতে পাচ্ছি তোমাদের। না ম্যাম, তাই? এই যে আমাকে লোডিং হচ্ছে। দেখা যাচ্ছে, আমাকে আমার স্লাইডও দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। এখন দেখো, দেখা যাচ্ছে? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এখন যে তাঁতিরা বর্তমানে মানে বর্তমানে আমাদের কি তখনকার সময় জনগণই আন্দোলন শুরু করে। যে আমরা যদি এখন মনে করো আমরা কি করি, যে আমরা কিন্তু বাইরের এখনো আমরা এখনো কি করি যে নিজেদের দেশের কাপড়ের চেয়ে বাইরের কাপড়গুলা বেশি পছন্দ করি। থ্রি পিস কিনতে গেলে কি করি, পাকিস্তানি থ্রি পিস কিনি, ইন্ডিয়ান থ্রি পিস কিনি, তাই না? তো এখন তখনকার সময় আমাদের দেশের জনগণ, আমাদের মতো জনগণরা তখনই আন্দোলন শুরু করেছে যে না, আমরা ওই বিদেশি বস্ত্র পরিধান করব না, আমাদের বস্ত্র পরিধান করব। যার জন্য তাঁতিরা তখন সেখান থেকে উৎসাহ পেয়ে তারা আবার নতুন করে কাপড় বোনা শুরু করে। যেমন বর্তমান যুগে হস্তশিল্পের মধ্যে তাঁত শিল্প ছিল সবচেয়ে প্রাচীন। ব্রিটিশ শাসনের নির্মম অত্যাচার, মিলের কাপড়ের সহজলভ্যতা, সুতা, রঙের অভাব ইত্যাদি প্রতিকূলতার মধ্যেও এদেশে তাঁত শিল্প ধীরে ধীরে বিকাশ লাভ করে। এখন এই তাঁত শিল্পগুলা কোথায় মানে সবচেয়ে বেশি তাঁতের কাজ কোথায় হয় দেখো, যেমন ঢাকা, পাবনা, টাঙ্গাইল, নরসিংদী, কুমিল্লা এইসব এলাকায় তাঁত বেশি বোনা হয়। যেমন এখন আমি ঐতিহ্যবাহী বস্ত্র সম্পর্কে বললাম, যে ঐতিহ্যবাহী বস্ত্র বলতে আমরা কি বুঝি। এখন ঐতিহ্যবাহী বস্ত্রের মধ্যে কি কি পড়ে আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। যেমন ঐতিহ্যবাহী বস্ত্রের মধ্যে যেমন প্রথমেই আমরা জামদানি, মণিপুরি, খদ্দর, রাজশাহী সিল্ক, বেনারসি ইত্যাদি। এখন আমি তোমাদেরকে এখানে 3টা ঐতিহ্যবাহী বস্ত্র এখানে দিয়েছি। আমি প্রথমে আজকে আমি জামদানি সম্পর্কে আলোচনা করব, পরবর্তী ক্লাসে মণিপুরি এবং খদ্দর নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ে দেখো জামদানি আছে, হ্যাঁ জামদানি কিন্তু আমি এখানে যেভাবে পয়েন্ট পয়েন্ট করে দিয়েছি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে। তোমাদের বইয়ে যদিও পয়েন্ট করে আছে, তারপরেও আমার এটা তোমাদেরকে কাজে লাগবে। কিন্তু মণিপুরি তোমরা যাদের বই আছে তারা দেখবে যে মণিপুরি খদ্দর
এগুলো কিন্তু কোনো পয়েন্ট করা বা ভাগ করা নাই। পরের ক্লাসে আমি ওগুলো দেখাবো, এগুলো পয়েন্ট করা। এগুলো অবশ্যই তোমরা স্ক্রিন শট দিয়ে রাখবে। এখন জামদানি সম্পর্কে আমি বলবো তোমাদের যে জামদানি এখানে কিন্তু আমরা আমি লাস্টে যদি একটু সময় পাই প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? এখন দেখো জামদানি, ঢাকাই জামদানি, আমরা কিন্তু জামদানি এবং মসলিন মানে এই দুটো জিনিস আমাদের মেয়েদের বিশেষ করে সবারই খুবই পছন্দের। মানে ওই যে প্রাচীন কাল তোমাদেরকে বলেছিলাম এই মসলিন এবং জামদানি এগুলো কিন্তু সাধারণ মানুষ ব্যবহার করতে পারতো না, কিন্তু বর্তমানে আমরা কিন্তু এই মসলিন এবং জামদানি সবাই ব্যবহার করতে পারি। যেমন জামদানিটা কি করি আমরা কোন কোন সময়, প্রত্যেকের একটা কালেকশনে জামদানি কিন্তু থাকে এবং মসলিনও থাকে। যেমন কোনো বিয়ের অনুষ্ঠানে বলো যে সবাই আজকে জামদানি পরবে, অথবা পয়লা বৈশাখ বলো যে আমরা আজকে জামদানি পরবো। মানে এই ধরনের ঐতিহ্য, মানে যেমন দূর থেকে দেখলেই বুঝবো যে এটা জামদানি শাড়ি, হ্যাঁ, যে এটার একটা ঐতিহ্য আছে। এবং যে কোনো জায়গায় মানে আমরা দেশের বাইরে কোথাও যাই, হ্যাঁ, দেশের বাইরে গেলে সাধারণত কেউ শাড়ি পরে না, তারপরে কোনো অনুষ্ঠানে আমরা গেলে আমরা কি করি, আমরা সাধারণ শাড়িগুলা ইচ্ছা করলে অ্যাভয়েড করি। আমরা কি করি আমাদের যেগুলো ঐতিহ্যবাহী যেমন জামদানি, মসলিন, খদ্দর, মণিপুরি, তোমাদেরকে এগুলো আমি ডিটেলসে বলবো পরে। যেমন এই জামদানি শাড়িটাই আমরা সাথে করে নিয়ে যাই, যেন এটা বুঝতে পারে যে না এটা আমাদের দেশের একটা ঐতিহ্যবাহী জিনিস। তারপরে আবার থাকে যদি আমরা বাইরে কাউকে গিফট দিতে যাই, সে দেশের বাইরে থাকে বা দেশের বাইরে কাউকে, তখন আমরা এই জামদানিটাও গিফট দিতে পারি। আবার যে কোনো হস্তশিল্প, হাতের কাজ যেমন নকশি কাঁথা, এটাও আমরা দিতে পারি। যাই হোক, এখন দেখো এখানে যে আমি অল্প অল্প করে লিখেছি, তোমরা বাকিটা বই থেকে দেখে নিতে পারো। যেমন জামদানি শব্দের অর্থটা আমি একটু বলে দিই তোমাদের আগে। যেমন জামদানি শব্দের অর্থ কি, এই জামদানি শব্দটা কিন্তু ফার্সি শব্দ থেকে এসেছে। যেমন এটাকে ভাগ করলে জাম এবং দানি দুই ভাগে ভাগ করা যায়। জাম মানে কি হচ্ছে পারস্য দেশীয় উৎকৃষ্ট এক শ্রেণীর সুতা, আর দানি হচ্ছে বাটি বা পেয়ালা। এখানে কিন্তু আমি তোমাদের অবজেক্টিভের দুইটা প্রশ্ন আমার এখানে হয়ে যাচ্ছে। এক হচ্ছে জামদানি শব্দের অর্থ কি, আর একটা হচ্ছে ঐতিহ্যবাহী বস্ত্র বলতে কি বুঝো। বোঝা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে সবার? সবাই শুনতে পাচ্ছ? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, বুঝতে পারছো? আমি বুঝতে পারি নাই। হ্যাঁ বলো, বুঝতে পারো নাই? কি আপনি বলেন জামদানি শব্দের অর্থ কি, এটা বুঝতে পারি নাই না মিস। আচ্ছা শোনো, জামদানি শব্দের অর্থ কি। জামদানি শব্দের এই জামদানি শব্দটা আসলে একটা ফরাসি শব্দ থেকে এসেছে। হ্যাঁ, এই দুই ভাগে ভাগ করা। যেমন জাম মানে কি, দানি মানে কি। জাম হচ্ছে পারস্য দেশীয় উৎকৃষ্ট এক শ্রেণীর সুতা, আর দানি হচ্ছে বাটি বা পেয়ালা। এখন বোঝা গেছে? এই লাইনটা তোমাদের বইয়েও আছে। হ্যাঁ, এই হচ্ছে মানে এটা হচ্ছে দুইটা প্রশ্ন হয়ে গেল তোমাদের যে জামদানি অর্থ কি। এখন দেখো যে জামদানির ইতিহাসে আমরা কি বলবো, যে জামদানি প্রাচীনকালে তাঁত বুনন প্রক্রিয়ায় কার্পাস তুলা মানে কি সুতা থেকে এই জামদানি সহ মানে শাড়ি বা কাপড় বুনন করা হয়। কার্পাস তুলার সুতা দিয়ে মসলিন নামে সূক্ষ্ম বস্ত্র তৈরি হতো এবং মসলিনের উপর যে জ্যামিতিক নকশার দ্বারা বুটিদার বস্ত্র বোনা হতো তারই নাম হচ্ছে জামদানি। সপ্তদশ শতাব্দীতে জামদানি নকশার কুর্তা শেরওয়ানির ব্যবহার ছিল। মুঘল আমলের শেষের দিকে নেপালে ব্যবহৃত হতো আঞ্চলিক পোশাক রাঙার জন্য বিশেষ ধরনের জামদানির কাপড় তৈরি হতো। এখানে দেখো যে জামদানি শুধু কিন্তু আমরা শাড়ি হিসেবে ব্যবহার করি, এখানে কুর্তা, তারপরে হচ্ছে শেরওয়ানি, তারপর তোমার পাঞ্জাবি, হ্যাঁ,
এই ধরনের বিভিন্ন ধরনের পোশাকেও আমরা জামদানি ব্যবহার করে থাকি। জি ম্যাম। তারপরে দেখো যে এখন আমরা দেখবো যে জামদানি, ঢাকায় জামদানির বৈশিষ্ট্য, জামদানি শাড়ির বৈশিষ্ট্যের মধ্যে কি কি দেখতে পাই। যেমন জামদানির বস্ত্র সুতি এবং রেশম সুতা ব্যবহার করা হয়। আবার কারিগর, যেমন কারিগর আমরা এই জামদানি শাড়িতে দুই ধরনের কারিগর ব্যবহার করি সব জায়গায়। যেমন একজন অভিজ্ঞ কারিগর থাকবে, আরেকজন তোমাদের একটু সাহায্যকারী থাকবে। যেমন কারিগরের মধ্যে দেখা যায় মূল কারিগর তাতে ডান পাশে বসে এবং সাহায্যকারী কারিগর বা পাশে বসে। হ্যাঁ, দুইজন দুই পাশে বসে কাজ করে। কারিগর বস্ত্রের মূল নকশার প্রণয়ন করে এবং সেই অনুযায়ী হাত ও পায়ের ব্যবহার। আবার সাহায্যকারী ও পায়ের মাকু চালনা করে, যেমন নকশা অনুযায়ী সুতা তৈরি করে। যেমন এই মাকু জিনিসটা তোমরা, আমি তোমাদেরকে বলি মাকু কি। এই তাতে কিন্তু আমরা যে হোম ইকোনমিক্সে পড়েছি, আমরা কিন্তু এই তার যে তার যন্ত্রে আমরা আমাদেরকে কিছু কাজ করতে হয়েছে, তখন আমরা এই যন্ত্রগুলো আমরা আমাদের নিজের হাতে আমরা ব্যবহার করেছি। যেমন আমরা যখন সুই সুতার কাজ করি তখন কি করি, তখন একটা সুই থাকে, এটার ভিতরে সুতা দিয়ে তারপরে আমরা কাপড়টা সেলাই করতে যাই, তাই না? এখন জি ম্যাম। এইরকমই সবাই কিন্তু আমার সাথে, আমি যখন জিজ্ঞেস করব আনসার করবে। এখন বাকু জিনিসটা হচ্ছে সেই রকমই একটা জিনিস, যেমন মানে একটা কাঠির মতো চুখার মতো থাকে আর কি, দুই দিকে মাথা থাকে, এটার মধ্যে যখন সুতাটা পেঁচানো থাকে, এই সুতাটা পেঁচানো থাকে এবং যখন মনে করো যে কাজ শুরু করে তখন এই তাতে যখন বসে থাকে, যেমন আমি তোমাদেরকে যেভাবে ক্লাস দিচ্ছি, ল্যাপটপটা আমরা একটা টেবিলে রেখেছি, হ্যাঁ, ঠিক সেই ভাবে এভাবে তাঁতিরা বসে, সামনে ওদের তাঁত থাকে এবং তারপর কাজ করে। মাকুটা হচ্ছে ডান পাশ থেকে, মানে যে নকশা অনুযায়ী কাজ করবে সেই নকশা অনুযায়ী ডান পাশ থেকে বাম পাশে চালনা করে, আবার বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসে। তখনই তোমার এই নকশাটা, মানে জামদানির নকশাটা তৈরি হয়। আমি যতটুকু বলেছি সবাই কি বুঝতে পেরেছো? জি ম্যাম। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় খেয়াল করবে, অনেক সময় আমরা কিন্তু ক্লাসে আরো অনেক গল্প করি, অনেক ইতিহাস চলে আসে, হ্যাঁ, কিন্তু এই ধরনের যে যদিও আমাদের বিষয়গুলো ম্যাথমেটিক্যাল বিষয় না, তোমরা মুখস্থ করবে, দেখবে, বই থেকে পড়বে, যার জন্য আমি মাঝখানে মাঝখানে তোমাদেরকে একটু ইতিহাসগুলা বলছি, হ্যাঁ, যা তোমরা উৎসাহ পাবে। তারপরে পরের স্লাইডে যাচ্ছি, সবাই স্ক্রিনশট দিয়ে রাখছো তো? জি ম্যাম। আচ্ছা, হ্যাঁ, এখন দেখো যে আমরা জামদানির নকশা, মানে জামদানির নকশাটা কেমন হবে, তোমরা বইয়ে আরো ডিটেলস দেওয়া আছে, এটাও রাখবে। জামদানির মেইন যে নকশাটা হবে এটা হচ্ছে তোমার জ্যামিতিক নকশা। মানে এক কথায় আমরা বলতে পারি, যদি তোমাদের একটা প্রশ্ন থাকে যে জামদানির নকশা কেমন হবে, তখন কিন্তু তুমি বলতে পারো যে জ্যামিতিক নকশা। কিন্তু আমি যখন ডিটেলসে একটু লিখতে যাব সৃজনশীল কোশ্চেনে, তখন কিন্তু একটু ডিটেলসে লিখতে হবে। যেমন দেখো এখানে কি কি ধরনের নকশা আমরা কি কি ব্যবহার করি, কি ধরনের নকশা আমরা তৈরি করে থাকে তাঁতিরা। হ্যাঁ, যেমন দেখো যে আগে যেমন তাঁতিদের কি হতো, যে আগে তাঁতিরা কোনো শিক্ষিত ছিল না, তো এখন বর্তমানে কিছু তাঁতি বা যারা কিছু শিক্ষিত আছে তারা কি করে, নকশাটা আগে আঁকার পরে তোমার সেটা কাপড়ে বোনার চেষ্টা করে। কিন্তু সেই প্রাচীন আমল এবং বর্তমান যুগ, আমি কিন্তু দুইটা বলছি। যেমন প্রাচীন যুগে কি করতো, তারা কিন্তু
সরাসরি তাতে বসতো, বসে তাদের মাথায় যে নকশা মানে যে ডিজাইনটা আসতো সেটাই সে তাতে বুনতো। বুঝতে পেরেছো? তো এখন দেখো যে এখানে আমি কি কি জি ধরনের মিস। নকশা আমরা করতে পারি। যেমন জামদানি নকশার প্রধান বৈশিষ্ট্য দেখো যে এর জ্যামিতিক অলঙ্করণ। জামদানি নকশা বর্তমানের মতো কাগজে এঁকে নেওয়া হতো না, এই কথা কিন্তু আমি আগে বলে ফেলেছি যে আগে মানে বর্তমানে কিন্তু আমরা যে কোনো জি জিনিস, মিস। তোমাদের আমার এখানে আরেকটা চ্যাপ্টার আছে ক্রাফটিং, যে আমরা কি করি যে কোনো কিছু জামা প্রথম যখন আমরা ডিজাইন বা একটা আমি কাজ হাতের কাজ শিখি কি করি, প্রথমে কাগজে কাটি, কেটে প্র্যাকটিস করি, তারপর সেটা আমার মেইন কাপড়ে সেটা চেষ্টা করি করার জন্য। মানে এটা এখানে বলেছে, যেমন আগে জামদানি জি ম্যাম। কাগজে তারা একে এঁকে নেওয়া হতো না। হ্যাঁ, দক্ষ কারিগর স্মৃতি থেকে কাপড়ের নাম, এই কথাগুলো কিন্তু আমি বলেছি তোমাদের। নকশা অনুযায়ী বিভিন্ন জামদানি বিভিন্ন নামে পরিচিত। যেমন নকশাগুলা কি কি নামে পরিচিত থাকে দেখো, যেমন পান্না হাজার, দুবলি জাল, বুটিদার, পেরসা, এগুলা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। জালার, ডুরিয়া, চারকোনা, ময়ূর, প্যাচ, কলমিলতা, উইলতা, কচু পাতা, মানে কি কি এই জিনিসগুলা দেখে ওরা নকশা করতো। বুঝতে পারছো তোমরা আমার আমি যে কথা? হ্যাঁ, বুঝতে পারছো? জি ম্যাম। হ্যাঁ, মানে তারা জি নকশাটা ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, নকশাগুলা নিত এই যে তোমার ওই যে কলমিলতা, পুইলতা, পুই পাতা, হ্যাঁ, কলকা, পাট, আঙ্গুরলতা, সন্দেশ, পাট, প্রজাপতি, দুর্বা, মানে ওই যে দুর্বা ঘাস যেটা ওইখান থেকে ওই ধরনের ডিজাইন তারা নিত। তারপর দেখো যে ফুল, লতার বুটি, জাল, বুননের মতো সমস্ত জমিনে থাকলে তাকে জালার নকশাও বলা হতো। সারা জমিনে সারিবদ্ধ ফুল কাটা জামদানি ফুল ওয়ার নামে পরিচিত। দুরিয়া জামদানি ডোরা কাটা নকশায় সমৃদ্ধ থাকে। এই হচ্ছে জামদানি নকশা। তারপর দেখি কি আছে। জি ম্যাম। জামদানি পাড়ের নকশা, মানে পাড়টা আমরা মানে কি ধরনের নকশা করতে পারি পারে। যেমন আমি তোমাদের যে যে ঐতিহ্যবাহী নকশাগুলো বস্ত্রের গুলা বলেছি, প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা নকশা হবে, আলাদা আলাদা পাড়ের ডিজাইন হবে। যেমন জামদানি আমরা দেখলেই বুঝতে পারবো যে এটা জামদানি শাড়ি, যেমন মণিপুরি দেখলে বুঝতে পারবো এটা মণিপুরি শাড়ি। তারপরে রাজশাহী সিল্ক দেখলে বুঝতে পারবো যে এটা রাজশাহী সিল্ক শাড়ি। এখন পাড়ের নকশাগুলা কেমন হবে দেখো, যে নকশা ভেদে পাড়ের নাম বিভিন্ন রকম হয়। হ্যাঁ, যেমন ইঞ্চি পাড়, তারপর হচ্ছে কুইতল, তারপর হচ্ছে দুবলা, করলা, কাঠি, হ্যাঁ, তারপর দেখো যে নকশা বেঁধে পাড়ের নাম ভিন্ন রকম হয়। যেমন ইঞ্চি পাড়, কলকা পাড়, কুইতল, দুবলা, করলা, কাঠি, চিক, সুচ, কাচি, চাঁদ, মরালি, টাঙ্গাইলা। টাঙ্গাইলা শাড়ি, এই হচ্ছে তোমাদের পাড়ের নকশা, যেমন আমরা দেখলে বুঝতে পারি। এখন দেখো জি ম্যাম। আমরা প্রত্যেকটা জিনিসের তোমার আমি কিন্তু অতীত এবং বর্তমান সবটাই বলেছি। এখন জামদানির ব্যবহার, জামদানির ব্যবহার কি কি কোথায় ব্যবহার করা হয়। যেমন শুধু অতীত থেকে বর্তমান পর্যন্ত জামদানি বহু পরিচিত এবং সমাদৃত। বিভিন্ন ধরনের অনুষ্ঠানে জামদানি শাড়ির ব্যবহার হয়ে থাকে। আমি তোমাদের আগেও বলেছি যে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠানে জামদানি শাড়ি ব্যবহার করে থাকি। তারপরে দেখো যে এখন আমি বলবো অতীত এবং বর্তমান বাংলাদেশে জামদানি শাড়ি অতীত এবং বর্তমান, মানে অতীতে কি অবস্থা ছিল এবং বর্তমানে আমাদের কি ছিল, এবং তাঁতিরা বর্তমানে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমন ব্যয়বহুল জামদানির উৎপাদন একচেটিয়া ভাবে বহুকাল মোগলদের হাতে ছিল।
ঢাকায় সদর মলমল খাস কুঠির দারোগা জামদানি তৈরির জন্য তাঁতিদের দাদন দিয়ে জামদানি বুননে নিয়োগ করা হয়। এভাবে উৎপাদিত জামদানির মূল্য অনেক বেশি হতো। এটা যে কোনো জিনিস, যে জামদানি কেন, যে কোনো জিনিস যদি আমরা হাতে বসে বুনন করি, হাতের কাজের জিনিস, যেমন হাতে যদি আমি একটা কাঁথা সেলাই করি, এটার দাম অনেক হবে, মেশিনে যেটা করব সেটা কিন্তু দাম কম হবে। এই জিনিসটা কিন্তু আমরা এমনিতেই বুঝতে পারি। কিন্তু ঊনবিংশ শতকের প্রথম দিক থেকে উচ্চ মূল্যের জামদানি উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে। তখন স্বল্প দামের মিলের কাপড় বিশ্ববাজার দখল করে নেয়। বহু বাধা অতিক্রম করে জামদানি একবিংশ শতাব্দীতে এসেও তার ঐতিহ্য রক্ষা করে টিকে আছে। বর্তমানে এর প্রধান সমস্যা তাঁতিরা, তাঁত শিল্পীরা সঠিক পারিশ্রমিক পান না। একটি ভালো জামদানি শাড়ি তৈরি করতে তাদের 1 থেকে 2 মাস সময় লাগে। সে তুলনায় তারা ভালো মজুরি পায় না, খুব কম মজুরি পায়। এখন এখানে দেখো যে আমাদের যে তোমাদের আমার আর মনে হয় 2 মিনিট সময় আছে, তারপরে আমি বলছি, ক্লাস শেষ হয়ে গেলে অসুবিধা নেই, আমি পার্সেন্টেজ তোমাদের আমি নিয়ে নিয়েছি। এখন দেখো যে আমাদের যে বললাম তাঁতিদের যে সমস্যার কথা, হ্যাঁ, তাঁতিদের যে বর্তমানে তাঁতিদের কিন্তু যাতায়াত ব্যবস্থা, বিভিন্ন ধরনের সুতার সমস্যা, রঙের সমস্যা, যার কারণে এরা এই ধরনের কাজগুলা থেকে সরে আসছে। কিন্তু আমরা যদি ভালো উদ্যোগ নেই বা সরকারিভাবে যদি আমরা একটা উদ্যোগ নেই যে তাদেরকে আমরা ভালো করে একটু সরকারি অনুদান দিব বা মূলধনের ব্যবস্থা করব, আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করে দিব, ভালো ভালো রঙের ব্যবস্থা করে দিব, হ্যাঁ, তাহলে তারা এগুলা থেকে কাজে আগ্রহ পাবে। এখন আমি দেখো যে জামদানির ভবিষ্যতে বা জামদানির অবস্থা কি হবে। দেশে বিদেশে ঢাকায় জামদানির ক্রমবর্ধমান চাহিদার বিবেচনায় এই শিল্পের যে প্রভূত সম্ভাবনা রয়েছে তা অনেক। এই সম্ভাবনা কাজে লাগানোর উদ্যোগ নিতে হবে। যেমন সংশ্লিষ্ট যারা আছে এর মধ্যে জড়িত, তারা মনে করে যে ঐতিহ্যবাহী জামদানির রং, নকশা, তার উপর তোমার বিশেষজ্ঞ পর্যায়ের গবেষণা চালানো দরকার। এছাড়া পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কাঁচামাল সুলভ ও সহজলভ্য করা, তাঁতিদের ভালো মজুরি নিশ্চিত করা, এই শিল্পের সহজ ঋণ সুবিধা দেওয়া, তাঁত বস্ত্র শিল্পের পণ্যের আমদানি নিষিদ্ধ করার পাশাপাশি দেশি তাঁত পণ্যের বাজার সম্প্রসারণে সচেষ্ট হওয়া দরকার। জামদানি তথা দেশীয় তাঁত শিল্পকে বিশ্ববাজারে আগের গৌরবের অবস্থানে উদ্যোগ নিতে হবে। এখন সবাই বলো যে আমি যতটুকু বলেছি এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? না মিস। বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। কারো কোনো রকম সমস্যা হলে আমাকে বলবে যে ম্যাডাম এটা, আর এইটা বারবার বলছি, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। আর বই যারা কিনোনি এখান থেকে, আমি কিন্তু নেক্সট ক্লাসে আমি যা আজকে পড়িয়েছি সেখান থেকে তোমাদেরকে প্রশ্ন করব, তারপর আমি ক্লাস স্টার্ট করব। বুঝতে পেরেছো? তোমাদের বইয়ের পেছনে, হ্যাঁ, বইয়ের পেছনে অবজেক্টিভ এবং সৃজনশীল প্রশ্ন এবং উত্তর দেয়া আছে, তোমরা এগুলা করে ফেলবে। আমি আজকে জামদানি পড়েছি, জামদানির উপরে যে যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা আলাদা খাতায় লিখবে। জি ম্যাম। আমার কথা বোঝা যাচ্ছে? সবাই বুঝতে পারছো? জি ম্যাম। আলাদা খাতায় লিখবে। এবং আমি কিন্তু 10 মিনিট ওই দিন আজকে যা পড়িয়েছি সেখান থেকে আমি জিজ্ঞেস করব কে কে কয়টা প্রশ্ন বের করেছো। এই জামদানি থেকে প্রত্যেকে 10টা থেকে 15টা অবজেক্টিভ প্রশ্ন এবং উত্তর লিখবে। বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম।
কোনো প্রশ্ন থাকলে বলো, না আমি ক্লাস তোমাদের শেষ করব। ম্যাম প্রেজেন্ট নিয়ে ফেলছেন? বলো, শুনতে পাইনি, বলো কি বলতে চাচ্ছ? প্রেজেন্ট নিছেন? হ্যাঁ ম্যাম প্রেজেন্ট নেবেন না? ও হ্যাঁ, প্রেজেন্ট আমি নিয়েছি, মানে অ্যাটেন্ডেন্স নেবেন না? প্রেজেন্ট আমি নিয়েছি তোমাদের, যে আমি ল্যাপটপ থেকে মোবাইলে ছবি তুলে নিয়েছি সবার। ওখান থেকে আমি প্রেজেন্ট দিয়ে দিব তোমাদের। এখন প্রেজেন্ট দিতে গেলে অনেক সময় লেগে যাবে, টাইম তোমাদের নাই, ঠিক আছে?